পুরোপুরি কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এগুলো সব বিনোদন এবং অ্যাওয়ারনেসের জন্য। এবার গল্প শুরু করা যাক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল, সেখানকার অন্যতম অভিজাত হায়াং ইউনিভার্সিটির ক্যাম্পাস তখন শরতের শেষ আর শীতের শুরুর এক স্নিগ্ধ ধূসর আলোয় মাখামাখি। তে বয়স 26, অর্থনীতি বিভাগে লেকচারার হিসাবে যোগ দিয়ে যেন এক রূপকথার জগতে পা রেখেছে। মা হাউসওয়াইফ, বাবা ব্যাংকার। এর পোশাক আশাক, চলন বলন সবকিছুতে ছিল এক শান্ত স্নিগ্ধ ব্যক্তিত্বের ছাপ, চোখে এক দৃঢ় প্রত্যয়। ডিপার্টমেন্টের করিডর ধরে হেঁটে যাওয়ার সময় প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল এই যেন এক নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে তার জ্ঞানেরই শক্তি একমাত্র অস্ত্র। দুপুর গড়িয়ে সবে মাত্র তার প্রথম ক্লাস শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। লেকচার থিয়েটারটি কানায় কানায় পূর্ণ। দিয়ে মুখে এক আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে তুলে লেকচার শুরু করলো। আজই প্রথম এই ইউনিভার্সিটিতে সে জয়েন করেছে। তার কণ্ঠস্বর ছিল সুস্পষ্ট, উচ্চারণে ছিল আন্তর্জাতিক মানের দক্ষতা। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল, তাদের চোখে ছিল নতুন শিক্ষিকার প্রতি কৌতূহল ও সম্মান। হঠাৎ ক্লাসের মাঝপথে সেই ছন্দপতন ঘটল। দরজাটা সশব্দে খুলে গেল। প্রায় 15 মিনিট দেরিতে একজন ছাত্র ঢুকলো, লম্বা সুঠাম দেহের অধিকারী। তার পরনে দামি ব্র্যান্ডের কালো সোয়েটার। পুরো ক্লাসের মনোযোগ এক মুহূর্তে ছেলেটির দিকে চলে গেল। তার চোখ মুখের ভঙ্গিমা এমন ছিল যেন ক্লাসে আসা বা না আসা তার ব্যক্তিগত খেয়াল, নিয়ম কানুন তার জন্য নয়। সে কারো দিকে না তাকিয়ে একদম পেছনের কোনার একটি সিটে গিয়ে বসলো। তার চলন বলন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এই বিশ্ববিদ্যালয়ের আর 5টা সাধারণ ছাত্রের মতো নয়। তে এক মুহূর্তের জন্য থমকে গেল। এমন বিশৃঙ্খলা তার প্রত্যাশিত ছিল না। একজন শিক্ষক হিসেবে এই অসঙ্গতিকে প্রশ্রয় দেওয়া তার নীতিবিরুদ্ধ। এক্সকিউজ মি, তে ঠান্ডা অথচ দৃঢ় স্বরে বলে উঠল। ছেলেটি কোনো পাত্তা না দিয়ে তার হেডফোন কানে লাগানোর চেষ্টা করলো। তে আরেকটু কঠোর হলো। দ্বিতীয় বর্ষের ছাত্র, আপনার নাম কি? পেছনের সারিতে ফিসফিস শুরু হলো। সবাই জানতো এই ছাত্রটিকে, কিন্তু নতুন ম্যাডাম সম্ভবত জানেন না। ছাত্রটি, যার নাম জিওন জাংকুক, অত্যন্ত ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার গভীর কালো চোখ দুটি ছিল বরফের মতো শীতল। তার চেহারায় ছিল এক বুনো অপ্রতিরোধ্য আকর্ষণ, যা একই সাথে বিপজ্জনক ও মোহনীয়। তার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আমাকে বলছেন? জাংকুক তার কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি নিয়ে উত্তর দিল। হ্যাঁ, আপনি নাম বলুন। তে শান্ত কিন্তু অনমনীয় স্বরে বলে উঠল, জাংকুক, মিস্টার জাংকুক। ক্লাস শুরু হওয়ার পর 15 মিনিট দেরি করে ঢোকাটা এই ইউনিভার্সিটির নিয়ম নয়, বিশেষ করে আমার ক্লাসে তো নয়। সময়, জ্ঞান এবং শৃঙ্খলা একজন শিক্ষার্থীর জন্য অপরিহার্য। জাংকুক যেন সামান্য বিচলিত হলো না। সে আলতো করে কাঁধ চাকিয়ে বলল, নিয়মগুলো শুধু সাধারণ ছাত্রদের জন্য, আমার জন্য নয়। আর দেরি করে আসার জন্য যদি ক্লাস থেকে বের করে দেন, আমার কোনো সমস্যা নেই। এই কথায় ক্লাসে উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হলো। জাংকুক এখানকার রক স্টার মিন ইয়ংগির বিগড়ে যাওয়া ছেলে, যে নিজের খেয়াল খুশি মতো চলে। তার বাবা ইউনিভার্সিটির বোর্ড মেম্বারদের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি। তীর মুখভাব পাল্টালো না, কিন্তু তার ভেতরে দৃঢ়তা আরও বাড়ল। তিনি বুঝতে পারছিলেন এই প্রথম চ্যালেঞ্জ। যদি তিনি আজ হার মানেন, তবে এই ছাত্রটি তার শিক্ষকতার পথ আরও কঠিন করে তুলবে। মিস্টার জাংকুক, আপনার বাবার পরিচয় বা আপনার ব্যক্তিগত জীবন আমার কাছে বিবেচ্য নয়। এখানে আপনি একজন ছাত্র এবং আমি আপনার শিক্ষক। এখন আপনি হয় আপনার হেডফোন খুলে লেকচারে মনোযোগ দিন, নতুবা ক্লাস থেকে বেরিয়ে যান এবং আগামী ক্লাসের সময় মতো আসুন। আপনার পছন্দ। জাংকুক অবাক হলো। এই তরুণী শিক্ষিকা তাকে এমন চ্যালেঞ্জ জানাবে সে তো আশা করেনি। সাধারণত শিক্ষকরা তার নাম শুনলে তাকে এড়িয়ে চলত, কিন্তু তের চোখে কোনো ভয় নেই, শুধু নীতির প্রতি অবিচল শ্রদ্ধা। এই দৃঢ়তা তার কাছে এক নতুন অভিজ্ঞতা। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তে কোনো সুযোগ দিল না। তিনি সরাসরি লেকচারে ফিরে গেলেন। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, দ্য গ্লোবাল ট্রেড ইমব্যালেন্স নিয়ে আলোচনা করছিলাম। জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে রইল। তার চোখে বিরক্তি ছিল, কিন্তু তার গভীরে যেন অন্য এক অনুভূতি জন্ম নিচ্ছিল। এই মেয়েটি যে তার ক্ষমতাকে তোয়াক্কা না করে তাকে থামিয়ে দিয়েছে, সে যেন এক অপ্রত্যাশিত বাধা, যা তাকে একই সাথে বিরক্ত ও তীব্রভাবে আকৃষ্ট করছে।
তীর পা থেকে মাথা পর্যন্ত জাঙ্কুক ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। মুখে ফুটে উঠল রহস্যময়ী হাসি। সেই দিনের ঘটনার পর থেকে জাঙ্কুক নিয়মিত লেট করে ক্লাসে আসা বন্ধ করলো না। তবে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এলো। সে আর ক্লাসে ঢুকে পিছনের কোণে লুকিয়ে যেত না। সে এখন ক্লাসের সামনের দিকে তীর দৃষ্টির একেবারে নাগালে বসতে শুরু করলো। প্রায়শই সে তীর প্রতিটি নড়াচড়া, মুখের প্রতিটি অভিব্যক্তি খুঁটিয়ে দেখত। তে এই মনোযোগ টের পেত। প্রথম দিকে তে ভাবত ছেলেটা বেয়াদব, কিন্তু জাঙ্কুকের চোখে যে কৌতূহল ও অস্বাভাবিক নীরবতা ছিল তা তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলত। সে যেন তার ক্লাসের সবচেয়ে নিবিড় পর্যবেক্ষণ হয়ে উঠেছে। 2 দিন পর ক্লাস শেষে তে ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে কিছু বই খুঁজছিল। তিনি একটু উঁচু তাক থেকে বই নামাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। ঠিক সেই মুহূর্তে একটা দৃঢ় হাত এসে তার পিছে ঠেকলো, তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করলো। বিস্ময়ে ঘাড় ঘুরিয়ে তে দেখলো তার খুব কাছে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তার মুখটা খুব কাছে, তার নিঃশ্বাস তীর কানের কাছে এসে পড়ছে। সাবধানে মিস। জাঙ্কুকের কণ্ঠস্বরে যেন এক চাপা আবেগ ছিল। তে দ্রুত নিজেকে সামনে নিয়ে এক ধাপ দূরে সরে গেল। তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। ধন্যবাদ। আপনি এখানে? বই খুঁজছিলাম, জাঙ্কুক শান্তভাবে উত্তর দিল, কিন্তু তার চোখ ছিল তীর মুখের দিকে। আপনার পছন্দের লেখকের বইগুলো দেখলাম। অর্থনীতি হলো বেশ কিছু ক্লাসিকও রেখেছেন দেখলাম। আপনার রুচি ইন্টারেস্টিং। জাঙ্কুকের এই আচরণ তীর কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। যে ছাত্র ক্লাসে নিয়ম মানে না, সে এখন তার রুচি নিয়ে আলোচনা করছে। আপনি কি আমার বইয়ের সংগ্রহ দেখছিলেন? তীর কণ্ঠে সন্দেহ ছিল। জাঙ্কুক মুচকি হাসলো। আমি অনেক কিছুই দেখি মিস তে, যা আমার মন টানে। তার সবকিছুর খোঁজ রাখি। তীর দ্রুত পরিবেশ হালকা করতে চাইল। ভালো, এখন আপনার আসল কাজ ক্লাসের পড়া নিয়ে মনোযোগ দেওয়া। আপনার মিড টার্ম পরীক্ষার সামনে, পড়ার কথা মনে করে দিলেন। জাঙ্কুক এবার আরো কাছাকাছি এসে ঝুঁকে এলো। ঠিক আছে, আমি ক্লাসে মনোযোগ দেব, যদি আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। এই কিছুটা অস্বস্তিতে বলল, কি প্রশ্ন? জাঙ্কুক তার মাথা আরো নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, আপনি যখন হাসেন তখন কেন আপনার চোখগুলো এমন ঝলমল করে? আপনি কি সবসময় এমন শান্ত থাকেন, নাকি আপনার ভিতরে কোনো আগুন আছে? এই প্রশ্ন শুনে তে থমকে গেল। এটি কোনো শিক্ষার্থীর প্রশ্ন হতে পারে না। এটি ছিল একান্ত ব্যক্তিগত এবং সীমা লঙ্ঘনকারী। মিস্টার জাঙ্কুক, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। আপনার ক্লাসের বাইরে ব্যক্তিগত কোনো প্রশ্ন করার অধিকার নেই। এখন আপনি যেতে পারেন। তে দৃঢ়ভাবে বলে উঠল। জাঙ্কুকের মুখের হাসিটা মিলিয়ে গেল। তার চোখে আবার সেই শীতলতা ফিরে এলো। সে সরাসরি তের চোখে তাকালো, যেন তার ভিতরের প্রত্যয় ভেঙে দিতে চাইছে। আমি শুধু আগ্রহী মিস তে। একজন শিক্ষকের জীবনে অন্য কোনো রং নেই, নাকি সেটা আপনি লুকিয়ে রাখেন? আপনার এই আগ্রহ এখানে অবাঞ্ছিত। ক্লাসে মনোযোগ দিন। আপনার মতো ছাত্রের জন্য আমার কাছে কোনো বাড়তি সময় নেই। তে দ্রুত বলে উঠল। তার হাতে থাকা বইগুলো নিয়ে অন্যদিকে চলে গেল। জাঙ্কুক স্থির রইল। এরপর কেটে গেল 1 সপ্তাহ। জাঙ্কুক যেন এক অদৃশ্য ছায়ার মতো তের আশেপাশে ঘুরে বেড়াতো। সে আর ক্লাসে গোলমাল করতো না, বরং তের প্রতিটি ক্লাস লেকচার মনোযোগ দিয়ে শুনতো। তবে ক্লাসের বাইরে তার উপস্থিতি ছিল অতি মাত্রায় বিরক্তিকর। তে কফি শপে গেলে দেখতো জাঙ্কুক তার কয়েক টেবিল দূরে বসে আছে। পার্কিং লটে গেলে দেখতো তার বিলাসবহুল স্পোর্টস কারটা জাঙ্কুকের গাড়ির পাশেই পার্ক করা। এটি যেন নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল এক ধরনের নীরব স্টকিং, যা তের মনে ভয়ের পাশাপাশি তীব্র বিরক্তি সৃষ্টি করে। পরের দিন সকালবেলা তে যখন তার অ্যাপার্টমেন্টের দরজা খুলল, তখন দরজার হাতলে একটা সাদা তাজা গোলাপ দেখতে পেল। গোলাপের সাথে কোনো নোট ছিল না, কিন্তু তে নিশ্চিত ছিল এটি কার কাজ। তার সমস্ত শরীর ঘৃণায় কুঁকড়ে উঠল। তে ভার্সিটিতে গিয়ে জাঙ্কুককে তার অফিসে ডেকে পাঠালো। জাঙ্কুক শান্তভাবে এসে বসলো। তার চোখে কোনো অপরাধবোধ ছিল না। আপনি কি আমাকে ফলো করছেন মিস্টার জাঙ্কুক? ফলো? না, তবে আমি সবসময় জানি আপনি কোথায় আছেন, কি করছেন। আমাকে মুগ্ধ করেছেন আপনি মিস। আপনি আমার মনের শান্তি কেড়ে নিয়েছেন। এই কথা শোনা মাত্রই তীর মাথায় যেন বাস ভেঙে পড়ল। তবুও নিজেকে স্থির রেখে বলে উঠল, এই মুগ্ধতা আমার কাছে হয়রানি। আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, যদি আর একবার আপনার কোনো অদ্ভুত আচরণ বা উপহার দেখি, তবে আমি বিষয়টি প্রশাসনকে জানাতে বাধ্য হব। জাঙ্কুকের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল।
তার চোখে এক পলকের জন্য হতাশা ও ক্রোধের মিশ্রণ দেখা গেল। আপনি ভয় পাচ্ছেন মিস? জাঙ্কুক শান্ত স্বরে জিজ্ঞাসা করলো। আমি ভয় পাচ্ছি না, আমি একজন শিক্ষক এবং আমার একটা সম্মান আছে। আপনার আচরণ একজন ছাত্রের পক্ষে শোভনীয় নয়। জাঙ্কুক চেয়ার থেকে উঠে টেবিলের দিকে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর এখন একেবারে শান্ত, কিন্তু তার চোখের তীব্রতা তেকে কিছুটা বিচলিত করলো। আপনি ভুল করছেন ম্যাম, আমি আপনার সম্মান নষ্ট করতে চাই না, আমি শুধু আপনাকে পেতে চাই। এই ইউনিভার্সিটিতে আমি যা চাই তাই পাই, আর আমি আপনাকেই চাই। তে দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বেরিয়ে যান, এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। জাঙ্কুক কিছু না বলে এক দৃষ্টিতে তের দিকে তাকালো। তার চোখে তখন এক জেদ, যে কোনো মূল্যে নিজের ইচ্ছে পূরণের জেদ। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আমি হার মানি না, আমি যা চাই তা পেয়ে ছাড়ি। জাঙ্কুক অফিস থেকে বেরিয়ে গেল। তার উপস্থিতি অফিস রুমের বাতাসকে যেন শীতল করে দিয়ে গেল। তে দ্রুত দরজাটা বন্ধ করে দিল। তার মনে হলো তিনি এক অত্যন্ত বিপজ্জনক খেলার মধ্যে জড়িয়ে পড়ছে। পরের দিন তে সিদ্ধান্ত নিল কঠোর হওয়া দরকার তার। জাঙ্কুকের বাড়াবাড়ি তিনি আর মেনে নেবেন না। সেদিন ক্লাসে জাঙ্কুক প্রায় 20 মিনিট দেরিতে ঢুকলো। সে ঢোকার সময় তার চোখে সেই পরিচিত অধ্যত্তর ছাপ। তে আর কোনো কথা না বলে দরজার দিকে ইঙ্গিত করে বলল, মিস্টার জাঙ্কুক, আপনি এখন ক্লাস থেকে বেরিয়ে যান। জাঙ্কুক থমকে গেল। সে আশা করেনি যে তে এমন কঠোর পদক্ষেপ নেবে। কি বলছেন মিস? আমি স্পষ্ট বলেছি, দেরির জন্য আপনাকে আজকের ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। সময় মতো ক্লাসে আসুন, তবে এই মুহূর্তে বেরিয়ে যান। তের চোখে কোনো দ্বিধা ছিল না। জাঙ্কুক কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মুখটা রাগে কঠিন হয়ে উঠল। তাতে দাঁত চেপে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল, কিন্তু সে দূরে গেল না। দরজার বাইরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তে ক্লাস নেওয়া শুরু করলো, কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল দরজার দিকে। তে খেয়াল করেছে জাঙ্কুক চলে যায়নি। সে ছিল এক নীরব হুমকি। ক্লাস শেষ হলো। একে একে সব ছাত্রছাত্রী বেরিয়ে গেল। জাঙ্কুক তখনও বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে তার দিকে তাকিয়েছিল এক গভীর হিসেবি দৃষ্টিতে। তে মনে মনে প্রস্তুতি নিল। ধীরে ধীরে জিনিসপত্র গুছিয়ে নিল। ক্লাসরুমে তখন শুধু তে, আর বাইরে জাঙ্কুক। দরজা থেকে বের হতেই তে দেখলো জাঙ্কুক তার দিকে এগিয়ে আসছে। মিস্টার জাঙ্কুক, আপনার সাথে আমার কোনো কথা নেই, অনুগ্রহ করে সাইড হয়ে দাঁড়ান। তে দ্রুত পা চালালো। জাঙ্কুক হঠাৎ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে এসে তের হাত চেপে ধরলো। তার হাতের বাঁধন ছিল লোহার মতো শক্ত। আপনি জানেন আমাকে অপমান করার জন্য আপনাকে কি মূল্য দিতে হবে? জাঙ্কুকের চোখ দুটো ছিল ক্ষুব্ধ বাঘের মতো। ছাড়ুন আমার হাত, আপনি একজন শিক্ষককে এভাবে ধরতে পারেন না। তে চিৎকার করে উঠল, কিন্তু ক্যাম্পাস তখন অনেকটাই ফাঁকা। জাঙ্কুক তাকে টানতে টানতে আবার ক্লাসরুমের দিকে নিয়ে গেল। তে বাধা দিতে চাইল, কিন্তু জাঙ্কুকের পশুর মতো শক্তির কাছে তে অসহায় হয়ে পড়ল। জাঙ্কুক তেকে ক্লাসরুমে ঠেলে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। কি করছেন আপনি? দরজা খুলুন। তে আতঙ্কিত হয়ে বলল। তার বুকটা ধুকবুক করছে। জাঙ্কুক তেকে এক ছটকায় ঘুরিয়ে দাঁড় করালো। তার চোখে তখন কোনো ছাত্রের বিনয় বা ভয় ছিল না, ছিল শুধু ক্রোধের আগুন। আপনি আমাকে অপমান করেছেন ম্যাডাম, ক্লাসে ঢুকতে দেননি, আমার অহংকার বোধকে আঘাত করেছেন। আমি আপনাকে জানিয়ে দেব আমাকে প্রত্যাখ্যান করার মূল্য কি। বলেই জাঙ্কুক তেকে দেয়ালের সাথে চেপে ধরল। তে জাঙ্কুককে দূরে ঠেলে দিতে চাইল, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে পারছিল না। পর মুহূর্তে জাঙ্কুক তের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। তে বাধা দেওয়ার চেষ্টা করছে, হাত পা দিয়ে নিজেকে যথাসম্ভব প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে তার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। জাঙ্কুকের হিংস্রতা তের অধরে প্রকাশ পেল যখন তে তীব্র ব্যথা অনুভব করলো তার উষ্ঠদয়, এবং অনুভব করলো রক্তের স্বাদ তার উষ্ঠদয় থেকে। তীব্র ঘৃণা ও আতঙ্কে তের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই প্রথম তার জীবনে এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হলো। ভয়াবহ মুহূর্তের পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তে হাঁপাতে হাঁপাতে দেয়ালের সঙ্গে মিশে গেল। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। জাঙ্কুক তের মুখের দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত মিশ্রণ, খুব উত্তেজনা, এক গভীর বিকৃত অধিকার বোধ। আপনি ভুল করেছেন মিস, আপনি আমার, শুধুই আমার।
তারপর সে তার পকেট থেকে ফোন বের করলো। তে তার চোখের জল মুছতে না মুছতেই জাঙ্কুক তার সামনে ফোনের একটি ভিডিও দেখালো, তার গোসলের ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ। তে শরীর ভয়ে জমে গেল, পা থেকে মনে হচ্ছে মাটি সরে গেছে। যদি আপনি মুখ খোলেন, আপনার এই মুহূর্তগুলো পুরো ইন্টারনেটে ছড়িয়ে দেব। আপনি কি আপনার পুরো ক্যারিয়ার, আপনার বাবা মায়ের সম্মান সবকিছু এক নিমেষে নষ্ট করতে চান? তে শরীরের লোম দাঁড়িয়ে গেল, ভয়ে কাঁপতে লাগলো। তার সমস্ত প্রতিরোধ ক্ষমতা যেন এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাঙ্কুক দরজা খুলে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তের দিকে তাকিয়ে সেই শীতল হাসি দিয়ে বলে উঠল, আপনার জীবন এখন আমার হাতে মিস, সাবধান, আমি আবার আসবো। তে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর তখন শুধু ঘৃণার অসহায়ত্বের এক তীব্র ঝড়। তে বুঝে গেছে তার জীবনে এখন নতুন ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়েছে। তে কোনো মতে অ্যাপার্টমেন্টে চলে যায়। সারা রাত ঘুমাতে পারেনি, মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, অপমান, অসহায়তা আর জাঙ্কুকের সেই ভয়ঙ্কর হুমকি। তার শিক্ষকতার স্বপ্ন, তার পরিবারের সম্মান, সব কিছুই এক ক্রূর বিকৃত মনের ছেলের হাতের পুতুল। সকালেতে বিছানা ছেড়ে ওঠার সময় নিজেকে ভীষণ দুর্বল এবং অসুস্থ অনুভব করলো। আয়না নিজের দিকে তাকালো, চোখের নিচে কালো দাগ, মুখে একরাশ আতঙ্ক। এই ভার্সিটিতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। শিক্ষকতা, ডিগ্রি, স্বপ্ন সব কিছু ভুলে যেতে রাজিতে, তবুও এই মানসিক অত্যাচার মেনে নিতে পারবে না সে। ভার্সিটিতে পৌঁছানোর পর তে সরাসরি প্রিন্সিপালের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। তার সাথে যা ঘটেছে তা বলা অত্যন্ত কঠিন, কারণ এটি তার ব্যক্তিগত সম্মানহানির প্রশ্ন। কিন্তু চুপ করে থাকলে জাঙ্কুক আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাতে নিশ্চিত তার হাতে থাকা ব্ল্যাকমেলের অস্ত্রই তাকে বাধ্য করলো সাহস দেখাতে। এই দৃঢ় সংকল্প নিয়ে তে ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের পথে হাসছিল। ঠিক তখনই একটি পরিচিত কণ্ঠস্বর তার নাম ধরে ডাকলো, তে কেমন আছিস তে? ঘাড় ঘুরিয়ে তে দেখলো তার বন্ধু সায়নো। অনেকদিন পর তাদের দেখা হলো। সায়নোকে দেখে তের মুখে একটু হাসি ফুটে উঠলো। তুই কখন এলি? এই তো জানতাম এই সময় তোকে এখানে পাবো। তে সায়নোর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। চল কফি খেতে খেতে কথা বলি, অনেক কথা জমে আছে। তারা দুজন করিডোরে এক পাশে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলতে লাগলো। সায়নো তেকে নিয়ে রসিকতা করছিল। তে প্রাণ খুলে হাসছিল। মুহূর্তের জন্য হয়তো ভুলে গিয়েছে সেই ভয়ঙ্কর কাহিনী। জাঙ্কুক সেই মুহূর্তে ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের কাছাকাছি তার বিলাসবহুল এক্সপোজ কারে বসা ছিল। গত রাতে তের চোখে যে ভয় আর অসহায়তা দেখেছিল তা তাকে এক অদ্ভুত নেশা দিচ্ছিল। সে জানতো তে তাকে ঘৃণা করছে, কিন্তু তার অধিকারবোধ তার এই ঘৃণাকে উপভোগ করছিল। সে তেকে নিজের প্রপার্টি মনে করা শুরু করে দিয়েছে। হঠাৎ করে জাঙ্কুক দেখলো তে করিডোরে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তাদের দেখে মনে হচ্ছিল তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এটা দেখা মাত্রই জাঙ্কুকের মাথায় রক্ত উঠে গেল। কে এই ছেলে? তে এই মুহূর্তে এত খুশি কেন? গতকালের ঘটনার পর তার এত খুশি হওয়ার কথা নয়। জাঙ্কুক তার গাড়িতে রাখা একটি বাইনোকুলারের মাধ্যমে দৃশ্যটি আরো ভালোভাবে দেখলো। সায়নো কথা বলার ফাঁকে ফাঁকে তের হাতে আলতো করে হাত রাখলো, যেন কোনো পুরনো দিনের বন্ধুত্বের প্রকাশ। জাঙ্কুকের রুক্ষ শীতল হৃদয়ে তীব্র ক্রোধের এক আগুন জ্বলে উঠল। সে স্থির করলো তেকে এর মূল্য দিতে হবে। সে কিছুতেই মেনে নিতে পারছিল না অন্য একটি ছেলের সাথে তের ঘনিষ্ঠতা। সায়নো তেকে দুপুরের খাবারের জন্য নিমন্ত্রণ জানালো। তে আপাতত প্রিন্সিপালের সাথে জরুরি কথা আছে বলে বিদায় নিল। সায়নো চলে যাওয়ার পর তে ডিপার্টমেন্ট করিডোর ধরে প্রিন্সিপালের অফিসের দিকে যাচ্ছিল। তার মনে তখনও দ্বিধা ও ভয়। কিভাবে তিনি এত বড় একটি অভিযোগ বলবে? তারা যদি বিশ্বাস না করে? প্রিন্সিপালের অফিসের দরজার দিকে কয়েক ধাপ এগিয়ে গেছে তে। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরল এবং তাকে তীব্র গতিতে টেনে একটি নির্জন ক্লাসরুমের দিকে নিয়ে গেল। তে বাধা দিতে চাইল, চিৎকার করতে চাইল, কিন্তু মুখ চেপে ধরায় কোনো আওয়াজ বের হলো না মুখ থেকে। ক্লাসরুমের দরজা লাগিয়ে লোকটি যখন তার মুখের উপর থেকে হাত সরালো, তে তখন হাঁপিয়ে উঠেছে। ভয় যখন তে ঘাড় ফেরালো, তখন দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, কিন্তু এবার তার মুখটি কালো মাস্কে ঢাকা, যাতে কেউ তাকে চিনতে না পারে। তার চোখে ছিল এক বুনো হিংস্র ভাব। তুমি কি প্রিন্সিপালের কাছে যাচ্ছিলে মিস? তুমি তুমি এমন করছো কেন? আমাকে যেতে দাও। তে ভয়ে কাঁপতে কাঁপতে দেয়ালের সঙ্গে মিশে গেল। যেতে দেব? আমার হুমকি ভুলে গিয়েছো তাই না? বাই দ্য ওয়ে, কে ছিল সে?
ওই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড? আমার চোখের সামনে অন্য কারোর সাথে তোমার এত সহজ হওয়া আমার পছন্দ নয়। আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা আমার ব্যক্তিগত বিষয়। তুমি একজন ছাত্রের জায়গায় থাকো, ভুলে যেও না তুমি আমার থেকে ছোট, আমি তোমার থেকে বড়। জাংকুক শীতল কণ্ঠে বলে উঠল, আই ডোন্ট কেয়ার, ইউ আর মাইন। আমার তাতে কিছু যায় আসে না, তুমি শুধুই আমার। তুমি একজন সাইকো জাংকুক, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। বলেইতে জাংকুককে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। জাংকুক আবার তেকে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তের গালে হাত রেখে বলে উঠল, তোমার সমস্ত মনোযোগ আমার দিকে দাওতে। জাংকুক নিজের মাস্কটি খুলে ফেলল। তের মুখখানা নিজের মুখের কাছে নিয়ে জোরপূর্বক নিজের অধৈর্যরা তের উষ্টে বসিয়ে দিল। নিজের হিংস্রতার ছাপ তের উষ্টে বসিয়ে দিল। তের চোখ থেকে শুধু গড়গড়িয়ে পানি পড়ছিল। জাংকুককে দূরে ঠেলে দিতে চাইল, পারছিল না জাংকুকের শক্তির কাছে। কিছুক্ষণ পর জাংকুক তাকে ছেড়ে দিল। নিজের মাস্কটা ঠিক মতো পরে নিয়ে তের কানে ফিসফিস করে বলল, যদি প্রিন্সিপালের কাছে একটি কথাও বলো তবে তোমার সমস্ত ব্যক্তিগত ছবি এবং ভিডিও ভাইরাল হবে। শুধু তাই নয়, তোমার সেই বন্ধু সাইনুর জীবনও আমি সমস্যা তৈরি করব। এবার আমাকে বিশ্বাস করো তে ম্যাম, আমার হাত অনেক লম্বা। তে তার সমস্ত শক্তি দিয়ে জাংকুককে ধাক্কা মারল। ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। তার হৃদস্পন্দন তখন চরম পর্যায়ে। পিছনে তাকানোর সাহস ছিল না তার। দ্রুত পায়ে প্রিন্সিপালের অফিসের দিকে ছুট লাগালো। সিদ্ধান্ত নিল যা হবার হবে, ভয় পাবে না সে। প্রিন্সিপালের অফিসের সামনে পৌঁছি তে দেখল দরজাটি বন্ধ। রিসেপশনের কাছে গিয়ে বলল, আমি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে এসেছিলাম, এটা খুব জরুরি। তে হাঁপাতে হাঁপাতে বলে উঠল। একজন মধ্যবয়সী মহিলা তাকে হতাশ করে বলল, আজ সকালে স্যারের সাথে খুব বাজে একটা দুর্ঘটনা ঘটেছে। একটা চলন্ত গাড়ি হঠাৎ এসে তাকে ধাক্কা মেরেছে। ভাগ্যিস জীবন বেঁচে গেছে তার, তবে আপাতত কয়েক সপ্তাহের জন্য তিনি হসপিটালে থাকবেন। তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এটি জাংকুকের কাজ। তে সেটা ভালো করেই বুঝতে পারছে। জাংকুক তাকে স্পষ্ট হুমকি দিয়েছিল যে তার হাত অনেক লম্বা। ভয়ে তের সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। এখন তে কার কাছে যাবে? তে দ্রুত ফোন থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলো। তাকে এক্ষুনি শহর ছাড়তে হবে, কিন্তু তার হাতে খুব বেশি টাকা নেই। অসহায়ভাবে তে তার ডিপার্টমেন্টের দিকে ফিরে গেল। ভয়ে তার পা চলছিল না। তে কোনো মতে তার অফিসে গেল এবং দ্রুত কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও ল্যাপটপ ব্যাগে ভরে নিল। তে জানে তাকে পালাতে হবে সিওল থেকে দূরে কোথাও। ইউনিভার্সিটির প্রধান গেটের দিকে অত্যন্ত দ্রুত গতিতে হাঁটছিল তে। তার মনে শুধু একটাই চিন্তা, জাংকুক যেন তাকে দেখতে না পায়। প্রতিটি কোণ, প্রতিটি ছায়া যেন তার কাছে জাংকুকের মতো লাগছিল। যখন গেটের কাছাকাছি পৌঁছলো, তার মনে হলো কেউ তার পিছু নিয়েছে। ঘাড় ঘুরিয়ে দেখার আগে তার মুখে কেউ তীব্র ঝাঁঝালো কিছু স্প্রে করে দিল। মাথা ঘুরতে লাগলো, চিৎকার করতে চাইল, কিন্তু তার আগে তার সমস্ত স্নায়ু অবশ হয়ে গেল। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন তের জ্ঞান ফিরল তখন তার সমস্ত শরীর ভারী লাগছিল, মাথা তীব্রভাবে যন্ত্রণা করছিল। চোখ মেলে যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। তার হাত পা শিকল দিয়ে বাঁধা, বিছানায় সে শুয়ে আছে। উঠে বসতে চাইলেও পারছে না শিকলগুলোর জন্য। এই চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে শুধু ফিসফিস শব্দ বের হলো। ঘরের কোণ থেকে একটি চেয়ার টেনে নিয়ে তার বিছানার পাশে এসে বসলো একজন, সে জাংকুক। তার মুখে এক ভয়ঙ্কর হাসি। স্বাগতম মিস তে, আমি জানতাম আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, তাই আপনাকে আমার নিজের কাছে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তের মুখ থেকে শুধু একটি শব্দ বের হলো, সাইকো। জাংকুক সেই কথাটা শুনেও হাসলো। হ্যাঁ, আমি তাই। যখন আমি নিজে কিছু চাই এবং সেটা না পাই, তখন সেটাকে পাওয়ার জন্য আমি সাইকো হয়ে যাই এবং যেভাবেই হোক আমি পেয়ে ছাড়ি। আমার থেকে পালাতে চেয়ে তুমি খুব বড় ভুল করে ফেলেছ। তের মনে ভয়, চোখ দিয়ে শুধু অনবরত পানি গড়িয়ে পড়ছে। তে খুব ভালো করেই বুঝতে পারছে সে এক বিকৃত মস্তিষ্কের মানুষের কাছে আটকা পড়েছে। তবুও নিজের মনে সাহস জুগিয়ে বলে উঠল, আমাকে ছেড়ে দাও জাংকুক, তুমি ভুল করছো, এটা অপরাধ, অপহরণ, আমাকে ছেড়ে দাও বলছি। জাংকুক হালকা হাসলো। অপরাধ? ভালোবাসা কি অপরাধ মিস তে? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। আমি তোমাকে ঘৃণা করি। তে চিৎকার করে বলে উঠল, ঠিক আছে। জাংকুক শান্ত স্বরে বলল, তাহলে চলো,
আগে অধিকার প্রতিষ্ঠা করি বলে জাঙ্কুক তার শার্টের বোতাম খুলতে লাগলো। তে বুঝতে পারছে জাঙ্কুক কি করতে চাইছে। এতক্ষণ কান্না করতে করতে এখন বোধহয় তার চোখের পানি শুকিয়ে গেছে। জাঙ্কুক, প্লিজ এমনটা করো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। জাঙ্কুক তের কোনো কথা শুনল না। তে কোনো প্রতিক্রিয়া করার আগেই জাঙ্কুক তার উষ্ঠজোড়া তের অধরে ডুবিয়ে দিল। তের হাত দুটো বাঁধা থাকায় তের কিছু করার ছিল না, চোখ দিয়ে পানি পড়া ছাড়া। তে চিৎকার করতে চাইছে, মুখ দিয়ে শুধু বিড়বিড় আওয়াজ বের হচ্ছে তাকে ছেড়ে দেওয়ার আকুতি মিনতি। কিন্তু জাঙ্কুকের কানে যেন এসব কোনো কিছুই যাচ্ছে না। সে এক পৈশাচিক হাসি দিয়ে নিজের হিংস্রতা মেটাতে ব্যস্ত হয়ে পড়ল। এক সময় যন্ত্রণায় ব্যথায় তে জ্ঞান হারিয়ে ফেলল। যখন তের জ্ঞান ফিরল তখন সকাল 10টা। সে বুকের উপর ভারী কিছু অনুভব করলো। মুহূর্তে তার চোখ গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আশ্চর্যজনক বিষয়, তার হাত পা সে নাড়াতে পারছে। সে ভালো মতো খেয়াল করে দেখলো তার হাত পা এখন আর বাঁধা নেই। তার শরীরের উপর একটা চাদর দেওয়া। কালকের কথা মনে হতেই চরম ঘৃণায় জাঙ্কুককে সরিয়ে দিল। চাদরের ভেতর থেকে নিজেকে দেখলো সে সম্পূর্ণ উন্মুক্ত। তার সতীত্ব শেষ হয়ে গেল। তার চোখ বেয়ে গড়িয়ে পড়লো পানি। এদিকে জাঙ্কুক পিট করে তের দিকে তাকিয়ে আছে। তে চিৎকার দিয়ে বলে উঠল, আমি তোমাকে কখনো ক্ষমা করব না জাঙ্কুক। জাঙ্কুক তেকে টেনে বিছানায় শুয়ে দিয়ে তের উপর উঠে পড়লো। আমাকে ক্ষমা করতে হবে না, শুধু আমাকে একটু ভালোবাসলেই হবে। আমি তোমাকে ঘৃণা করি, সমস্যা নেই, আমি তোমাকে ভালোবাসতে শিখিয়ে দেব। তুমি যেটা আমার সাথে করেছো এটা কখনোই একজন ভালোবাসার মানুষের সাথে কেউ করতে পারে না। এটা করা অত্যন্ত জরুরি ছিল। তোমার শরীরে এখন আমার ভালোবাসার স্পর্শ দেওয়া, যেটা তুমি কখনোই মুছতে পারবে না, না ভুলতে পারবে। তে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। জাঙ্কুক তের মুখ আবার নিজের দিকে ফিরিয়ে নিজের উষ্ঠ দেয়, তের অধরে মিশিয়ে দেয়। তে জাঙ্কুককে সরাতে চাইলে জাঙ্কুক তার দাঁত বসিয়ে দেয়। তে এবার শান্ত হয়ে যায়। এতদিনে জাঙ্কুকের স্বভাব একটু হলেও সে বুঝে গেছে। জাঙ্কুক শুধু জানে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে, সে অন্যের অনুভূতি কখনোই বোঝে না। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে। দুজনেই হাঁপাচ্ছে। যদি তোমার এই সাইকো খেলা শেষ হয় তাহলে আমাকে ছেড়ে দাও। তুমি যেটা চেয়েছো সেটা তো পেয়ে গেছো। আমি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি, সারা জীবন রাখবো বলে এনেছি। তোমার সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তোমাকে বাঁচতে হবে সুইটহার্ট, আমার জন্য বাঁচতে হবে। তের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই মানুষটির বিকৃত ভালোবাসার কাছে যুক্তি বা প্রতিবাদ সবই অর্থহীন। জাঙ্কুক তেকে ওই অবস্থাতেই কোলে তুলে নিয়ে শাওয়ার করতে চলে যায়। তে যেন পাথরের মূর্তি ন্যায় হয়ে গেছে। জাঙ্কুক তেকে সুন্দর মতো গোসল করিয়ে দিয়ে টাওয়াল পেঁচিয়ে দেয়, তারপর রুমে এনে বসিয়ে দেয়। ওয়ার্ড্রোব থেকে কিছু ড্রেস বের করে তের সামনে ধরে, এখান থেকে যে কোনো একটা ড্রেস পরে নিও। তে ঘৃণায় ক্রোধে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জাঙ্কুক বাঁকা এসে বলে ওঠে, অবশ্য না পড়লেও আমার সমস্যা নেই, জামা কাপড় ছাড়া তোমাকে আরো বেশি আকর্ষণীয় লাগে। বলে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায় নিজে ফ্রেশ হতে। তে মনে মনে বেশ কিছু গালি দিয়ে ওখান থেকে একটা ড্রেস পরে নেয় তার ইচ্ছা মতো। সকাল প্রায় 10টার দিকে জাঙ্কুক ডাইনিং টেবিলে বসে আছে। তের কাছে সার্ভেন্ট পাঠানো হয়েছে, সে যেন দ্রুত নিচে আসে, কিন্তু তে কিছুই খাবে না, তাই সে নিচেও আসবে না। জাঙ্কুক দ্রুত পায়ে উপরে গিয়ে তেকে কাঁধে তুলে এনে চেয়ারে বসিয়ে দেয়। আমি কতবার বলবো আমার খিদে নেই, আমি খাবো না। আমি জানি তুমি ক্ষুধার্ত, আর তুমি খেতে চাও বা না চাও তোমার খেতে হবে, কারণ সেটা আমি চাই। জাঙ্কুক স্পুনে স্যুপ নিয়ে তের মুখের সামনে ধরে, নাও খাও। তে খাবে না, সে জাঙ্কুকের হাত থেকে স্পুনটা ফেলে দেয়। জাঙ্কুকের চোখ মুখ মুহূর্তেই লাল হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, কিন্তু নিজেকে সংযত রাখার চেষ্টা করে বলে ওঠে, তুমি খাবে নাকি তোমাকে আমি জোর করে খাওয়াবো? জোর করার ফল নিশ্চয়ই খুব ভালো হবে না। এখনো ভালোই ভালো বলছি, খেয়ে নাও, নাহলে কিন্তু চুমো খাবো তোমার ঠোঁটে। মুহূর্তে তের চোখগুলো বড় বড় হয়ে যায়। সে মাথা নাড়ায়, সে খাবে। জাঙ্কুক বাঁকা হাসে, তারপর তের সামনে আবার খাবার তুলে ধরে। তে চুপচাপ বাচ্চাদের মতো খেয়ে নেয়। সন্ধ্যা প্রায় 6টার দিকে। জাঙ্কুক বাড়ির কোথাও নেই, তবে বেশ কিছু সার্ভেন্ট রয়েছে। তে পুরো বাড়িটার আশেপাশে ভালো মতো দেখার চেষ্টা করে, কোথাও কোনোভাবে পালানো যায় কিনা। সে জানালার ফাঁক দিয়ে দেখতে পায়
বাইরে অজস্র গার্ড, সবকিছু বন্ধ, পালানোর কোনো পথ নেই। জাংকুকের বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 12টার বেশি বেজে গেছে। এসে দেখতে পায় তে অলরেডি খেয়ে ঘুমিয়ে পড়েছে। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দিয়ে সে নিচে খাবার খেতে চলে যায় এবং ফ্রেশ হয়ে সেও তের পাশে শুয়ে পড়ে। তে যখন অনুভব করে তার ওদরে কারো হাতের স্পর্শ, তখন সাথে সাথে তের চোখগুলো খুলে ফেলে আর নড়াচড়া করতে থাকে জাংকুকের কাছ থেকে দূরে সরার জন্য। কিন্তু সে যতই দূরে যাওয়ার চেষ্টা করে, জাংকুক ততই নিজের সাথে মিশিয়ে নেয় তেকে। তে এক প্রকার বাধ্য হয়ে ওভাবেই শুয়ে থাকে। রাত যখন প্রায় 3টা হবে, তখন তে একটু ঘুরে জাংকুকের দিকে তাকায়। জাংকুক এখন গভীর ঘুমে মগ্ন আছে। সে আস্তে করে জাংকুকের হাতটা নিজের কোমর থেকে উঠে পড়ে। তারপর চুপচাপ নিঃশব্দে জাংকুকের ড্রয়ার থেকে অনেকগুলো চাবি বের করে। নিশ্চয়ই এখানে দরজার চাবিও আছে। সে মনে মনে এটা ভেবেই সবগুলো চাবি নিজের হাতে নিয়ে নেয় এবং নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ে। ততক্ষণে সকল সার্ভেন্ট ঘুমে মগ্ন। সে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। তার মনে এখন এই ভয়টা করছে না যে এত রাত, জঙ্গলের রাস্তা, সে কোথায় যাবে, কি করবে, বা তার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়। তার মাথায় এখন এসব কিছুই চলছে না। সে যে কোনোভাবে এখান থেকে পালাতে চায়, এটাই তার মেইন লক্ষ্য। সে গার্ডের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু প্রধান রাস্তার কাছে পৌঁছাতেই শক্তিশালী সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেললো। তে অনেক আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু কোনোভাবে সে সাড়া পেল না। গেস্ট হাউসে জাংকুক সোফার উপর বসে আছে, পায়ের উপর পা তুলে। তে তার সামনে দাঁড়ানো, পেছনে গার্ড। জাংকুক গার্ডদের ইশারা করে বলল, তোমরা এখন এখান থেকে চলে যাও। জাংকুকের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। হাত মুষ্টিবদ্ধ করে তের কাছাকাছি গেল। তুমি পালানোর চেষ্টা করেছো মিস তে, এটা কি হাস্যকর নয়? তুমি কি ভেবেছো তুমি আমার থেকে পালাতে পারবে? তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? সেটা তুমি এখনো কেন বুঝতে পারছো না? তে এবার গর্জে উঠল, এটা ভালোবাসা নয়, তুমি আমাকে জোর করে আটকে রেখেছো, আমার উপর ফোর্স করেছো। এটা টর্চার, এটা কখনোই ভালোবাসা হতে পারে না। আমার কাছে এটাই ভালোবাসা। তুমি থাকতে চাও বা না চাও, আমি তোমাকে আমার কাছেই রাখবো। তে সারা শরীর কাঁপছে ভয় এবং ক্রোধে। জাংকুক তেকে তার কাঁধে তুলে নিয়ে তার বেডে ছুঁড়ে মারে। তে ভয়ে পিছনে ছিটিয়ে যেতে থাকে। জাংকুক তের পা ধরে আবার নিজের কাছে টেনে আনে, অতঃপর ঝাঁপিয়ে পড়ে আবার তের উপর। জাংকুক নিজের ক্রোধ দমন করতে এই পথকে বেছে নিয়েছে। সে জোরপূর্বক আবারও তের সাথে মেলামেশা করে। ভোর যখন সকাল 6টা, তখন জাংকুক তেকে ছাড়ে। সকাল 12টার দিকে তের জ্ঞান ফিরে, যখন অনুভব করে তার পায়ের শরীরে কারো স্পর্শ। চোখ মেলতেই দেখতে পায় তার শরীরের ক্ষত স্থানগুলোতে জাংকুক মলম লাগিয়ে দিচ্ছে। তার দাগহীন শরীরটাকে জাংকুক খুবলে খুবলে খেয়েছে, সারা শরীরে দাগ বসিয়ে দিয়েছে। আর এখন কিনা সে নিজেই আবার তার শরীরে মলম লাগিয়ে দিচ্ছে। তে তাচ্ছিল্যের হাসি হাসে। জাংকুককে সে এই মুহূর্তে সরিয়ে দিতে চাইলেও তার মধ্যে সেই শক্তিটুকুও নেই। শুধু বিড়বিড় করে বলে উঠল, জুতা মেরে গরু দাম দিচ্ছেন? জাংকুক স্মিত হেসে বলে ওঠে, আমার গরু যদি আমার কথা না শুনে তাহলে এটাই হবে। তে কোনো উত্তর করল না। তার চোখ থেকে গড়িয়ে পড়া পানি সে হাত দিয়ে মুছে নিল। এই লোকের সাথে কথা বলা আর পাগলের সাথে কথা বলা একই। কিছুক্ষণ পর জাংকুক তেকে কোলে তুলে নিয়ে নিজে গোসল করিয়ে দিল। আজ তেকে আর কষ্ট করে জামা পরতে হয়নি, সেটাও জাংকুক পরিয়ে দিয়েছে। তে শুধু ঘৃণা ও লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। জাংকুক তের জন্য তের পছন্দের খাবার বানিয়ে এনে তের সামনে বসে বলল, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো তে, কিন্তু এখন এই খাবারটা খেয়ে নাও। তে জানে এখন যদি সে জাংকুকের কথা মতো না খায় তাহলে জাংকুকের রূপ বদলে যাবে, তাই চুপচাপ জাংকুকের হাতেই খেয়ে নিল। এই সময়ের মধ্যে তে কোনো কথাই জাংকুকের সাথে বলল না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তে, তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি এতটা ভালোবাসি। তোমাকে ছাড়া এখন আমি আর কিছুই ভাবতে পারি না। আমি জানি আমাদের পরিচয়টা খুব বেশি দিনের নয়, কিন্তু তোমাকে প্রথম দেখাতেই আমি অদ্ভুত আকর্ষণ অনুভব করি। তে বিড়বিড়িয়ে বলে উঠল, সেটা নিষিদ্ধ অনুভূতি, এটা কখনোই সম্ভব নয়। আমি তোমার থেকে বড়। আই ডোন্ট কেয়ার। জাংকুকের ভাবলেশীন উত্তর, আমি তোমাকে ভালোবাসি, এটাই আমার কাছে ইনাফ। আমি তোমাকে আমার কাছে চাই, এটাই আমার কাছে যথেষ্ট।
আর কিছু শুনতে বা বুঝতে আমি চাই না। জাঙ্কুকের দ্বৈত রূপ, একদিকে সাইকো অত্যাচারী, অন্যদিকে যত্নশীল প্রেমিক, তেয়ের মনকে বিভ্রান্ত করে তোলে। তেয়ের জন্য দামি পোশাক, জুয়েলারি, তেয়ের সকল পছন্দের বই জাঙ্কুক নিয়ে আসে। সে জোর করে না, তবে আশা করে যে তে তার সাথে একটু কথা বলুক। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। তেয়ের শরীর আগের থেকে যথেষ্ট ভালো এখন, তবে সে যেন এখন নিষ্প্রাণ। জাঙ্কুক তেয়ের জন্য প্রিয় কোরিয়ান খাবার কিমচি জেগে তৈরি করে নিয়ে এলো। তে খাবার দেখে একটু অবাক হলো। সে কিভাবে জানলো এটা তার পছন্দ? মনে মনে ভাবলো, মুখ ফুটে কিছু বলল না। আমি জানি এটা তোমার প্রিয়। জাঙ্কুক কোমল স্বরে বলল, একবার খেয়ে দেখো, আমি নিজের হাতে বানিয়েছি। আমি মনে হয় না আমার লাইফে এক গ্লাস পানি ঢেলেও খেয়েছি, কিন্তু তোমার জন্য এগুলো বানিয়েছি। প্লিজ একটু ট্রাই করো। ঘৃণা ভরে তাকালো, কিন্তু তার পেটে খিদেও ছিল। খাবারটা মুখে দিয়ে তার চোখ ভিজে এলো। তার মনে পড়ে গেল তার বাবা মায়ের কথা। তারা একসাথে কত মজা করে খাবার খেত, কতই না আনন্দের ছিল সেই দিনগুলো। জাঙ্কুক তেয়ের চোখের পানি মুছে দিয়ে বলল, কি হলো, কাঁদছো কেন? খাবারটা ভালো হয়নি? তে মাথা নাড়িয়ে বলল, না, ভালো হয়েছে। তাহলে চোখে পানি কেন? বাবা মায়ের কথা মনে পড়ছে। চিন্তা করো না, তারা ভালো আছে। সময়ের সাথে সাথে আমার সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাবে তুমি। তেয়ের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না তে, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। যদি তুমি আমার কথা শোনো, আমার সাথে থাকো, আমি তোমার জন্য সব করব। তেয়ের মনে হচ্ছে এটা একটা ফাঁদ। এই যত্ন ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, এটি এক সাইকোপ্যাথিক নিয়ন্ত্রণের কৌশল। কিন্তু তার হৃদয় অবাধ্য হচ্ছিল। তীব্র ঘৃণা থাকা সত্ত্বেও এই যত্ন তার মনে এক অদ্ভুত সংঘাত সৃষ্টি করছিল। সে জাঙ্কুককে ঘৃণা করে, কিন্তু তার মনের গভীরে কোথাও যেন এই নিষিদ্ধ আকর্ষণের কাছে দুর্বল হয়ে যাচ্ছিল। তে ঘৃণা করতে চাইলেও জাঙ্কুকের উপস্থিতি, তার গণ্য আকর্ষণ, তার অপ্রত্যাশিত যত্ন, তার সমস্ত প্রতিরোধকে ক্রমশ ভঙ্গুর করে তুলছিল। এই ঘৃণা আর নিয়ন্ত্রণের জাল থেকে তার মুক্তি নেই। এরপর জাঙ্কুক আর তেয়ের উপর কোনো জোর খাটায়নি, কারণ তে এখন আর পালানোর চেষ্টা করে না, আর জাঙ্কুকের কথা শোনার চেষ্টা করে। কারণ সে জানে জাঙ্কুকের কথা না শুনলে জাঙ্কুক কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সে একটা সাইকোপ্যাথিকের কাছে আটকা পড়ে গেছে। এখান থেকে তার কখনো মুক্তি মিলবে কিনা সেটাও তার জানা নেই। তবে সে খুব করে চাইছে এখান থেকে চলে যেতে। উড়ন্ত পাখির মতো সে বাঁচতে চাইছে, কিন্তু আদৌ কি এটা সম্ভব হবে কখনো? সে খুব করে চাইছে এখান থেকে কেউ তাকে উদ্ধার করে নিয়ে যাক, যেমনটা মুভিতে হয়। কিন্তু জীবন তো কোনো ছবি নয়, বাস্তবতা মেনে নিতেই হবে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। তে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পায়ের কাছে বসা। তে দ্রুত গতিতে উঠে বসে। ও, তুমি উঠে গেছো? ঠিক মতো ঘুম হয়েছিল তোমার? জাঙ্কুক খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো। তে মাথা নেড়ে শুধু হ্যাঁ বোঝালো। তুমি ফ্রেশ হয়ে আসো, তোমার সাথে কিছু কথা আছে। তে কোনো প্রতিউত্তর না করে চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো আবার বিছানার উপর। তেয়ের চোখ জানালার কাছের দিকে ফেলফাল করে তাকানো। বাইরে ঘন কুয়াশা আচ্ছন্ন পাহাড়ের দৃশ্য। তে, তোমার সাথে আমার কোনো কথা নেই, আর না কোনো কথা শোনার ইচ্ছে আছে। জাঙ্কুক আলতো হেসে তেয়ের কাছে এগিয়ে বসলো। জাঙ্কুকের স্পর্শে তে যেন শিউরে উঠলো। দ্রুত সরে বসতে চাইলো, কিন্তু জাঙ্কুক তার হাত ধরে ফেললো। এখন শুধু জাঙ্কুক নয়, বরং এরপর থেকে অন্য নামেও তুমি আমাকে ডাকতে পারো। জানি না কোন নামে ডাকলে তোমার এই পৈশাচিক কাজগুলোকে সম্মান জানানো হবে। তে তিক্ত স্বরে বলে উঠলো, আজ সন্ধ্যায় আমরা বিয়ে করছি। তে যেন মুহূর্তে জমে গেল। কি বললে তুমি? বিয়ের কথা বলছি। আমাদের সম্পর্ক নিয়ে তুমি বারবার অভিযোগ করেছো যে এটা জোরপূর্বক। আমি জানি আমাদের মধ্যে মেলামেশা হয়েছে, সে যাই হোক, এখন আমি তোমাকে বৈধভাবে নিজের করে নিব। তে প্রচন্ড রেগে গর্জে উঠলো, পাগল হয়ে গিয়েছো? তুমি কি ভেবেছো জোর করে আমাকে কিডন্যাপ করবে, ব্ল্যাকমেল করবে, তারপর তুমি আমাকে বিয়ে করে নিবে? আমি এই বিয়ে কোনোদিনও মানব না। আমি তোমাকে কোনোদিনও স্বামী হিসেবে মানব না। জাঙ্কুক এই খাতে তেয়ের মুখটা আলতো করে নিজের আদলে নিল। তুমি মানতে বাধ্য। এখানে আমি যা বলবো তোমার তাই করতে হবে। তুমি কি ভেবেছো এই জোরপূর্বক বন্ধন আমাকে তোমার প্রতি ভালোবাসতে বাধ্য করবে? তেয়ের চোখে তখন শুধু জল। আমি তোমার ঘৃণাকেও ভালোবাসি, কারণ সেই ঘৃণাও তোমার হৃদয়ের এক তীব্র আবেগ, যা শুধু আমার জন্যই তৈরি হয়েছে। জাঙ্কুক তেয়ের কোনো কথা শুনল না। সে তেকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখলো।
তে এক সময় চুপ হয়ে গেল। প্রতিবাদ করার শক্তি তার আর ছিল না। সন্ধ্যার দিকে গেস্ট হাউসের বৈঠকখানা ঘরটিতে আলো দিয়ে সাজানো হলো। জাংকুক একজন রেজিস্ট্রার এবং দুজন সাক্ষী নিয়ে এলো। এইদিকে তেকে জোর করে একটি হালকা কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক পরানো হলো। জাংকুকের চোখে ছিল নিখাত আনন্দ। তার কাছে অনুষ্ঠান ছিল তার চূড়ান্ত বিজয়। রেজিস্ট্রার যখন তীর সই চাইল, তীর তখন কলম ধরতে পারছিল না, তার হাত কাঁপছিল। জাংকুক তার পাশে এসে ফিসফিস করে বলল, তোমার স্বাক্ষরই তোমার নিরাপত্তাতে। যদি স্বাক্ষর না দাও, তুমি বুঝতে পারছো তো এরপর কি হবে? ব্ল্যাকমেলে সে পুরনো ভয়ানক অস্ত্রটি তের হৃদয়ে আবার আঘাত করলো। এক প্রকার বাধ্য হয়ে কাগজে সই করলো। জাংকুক হাসি মুখে তের ঠোঁটে চুমু খেয়ে বলে উঠল, অভিনন্দন মিসেস জিওন, তুমি এখন আমার সারা জীবনের জন্য। বিয়ে শেষ হওয়ার পর জাংকুক সেই সাক্ষীদের বিদায় জানালো। তে তখন পাথরের মতো বসেছিল। তার মনে হচ্ছিল তার ভিতরের সব অনুভূতি শেষ হয়ে গিয়েছে। জাংকুক তার পাশে এসে দাঁড়ালো। তে ভয়ে শিউরে উঠল। চিন্তা করো না তে, আমি তোমার পাশে আছি আর সারা জীবন থাকবো। তের চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। নীরবে সেই চোখের পানি মুছে নিল। রাত ঘনিয়ে এলো। তেকে বাসর ঘরে বসিয়ে রাখা হয়েছে। তার হৃদয়ে তীব্র ঘৃণা ও ভয়ের ঝড় বইছিল। সে জানে জাংকুক এখন আসবে। আজকেও কি তার নরক যন্ত্রণা সহ্য করতে হবে? ভাবার মাঝেই দরজা খোলার শব্দ হলো। জাংকুক দরজা খুলে প্রবেশ করলো। তার মুখে সেই পরিচিত শীতল হাসি। জাংকুক তের পাশে বসতেই তে দ্রুত বিছানার অন্য প্রান্তে সরে গেল। আমার কাছে আসবে না, আজ রাতে আমি তোমার কাছে আসবো না তে। আমি জানি আমি ক্রোধের বশে তোমার সাথে জোর করেছি, কিন্তু আর নয়। এখন তুমি আমার স্ত্রী, তোমারও এখন এটা মেনে নেওয়া উচিত। আমি তোমার স্বামী। তে শুধু চুপচাপ মাথা নিচু করে রইল। তোমার ভালোবাসা ছাড়া আমি আমাদের বাসর পূর্ণ করব না। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, আর আমি চাই না আমার স্মৃতি তোমার জন্য আরো ভয়াবহ হোক। তে অবাক হয়ে গেল। এই সেই মানুষ যে তাকে জোর করে অপহরণ করেছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে, আর এখন সে তার ভালোবাসার অপেক্ষায় থাকবে। এ কেমন সাইকো! জাংকুক তের দিকে একটা ফলের প্লেট এগিয়ে দিল আর 1 গ্লাস দুধ এগিয়ে দিয়ে বলল, এগুলো খেয়ে নাও, তুমি অনেক ক্লান্ত। আমি চাই না তুমি অসুস্থ হও। জাংকুক উঠে দাঁড়ালো। তুমি এই ঘরে আরাম করে ঘুমাও, আমি না হয় আজ থেকে অন্য ঘরে ঘুমাবো। তুমি যতক্ষণ না আমাকে স্বেচ্ছায় গ্রহণ করছো, ততক্ষণ এই বন্ধন শুধুই আমার কাছে একটি আইনি চুক্তি। আমার উদ্দেশ্য শুধু তোমাকে আমার কাছে ধরে রাখা, তোমাকে কষ্ট দেওয়া নয়। জাংকুক ঘর থেকে বেরিয়ে গেল। তে কখনো একা কাঁদতে পারল না, কিন্তু তার হৃদয় এক অদ্ভুত যন্ত্রণায় ছেয়ে যাচ্ছিল। এই লোকটির ভালোবাসা এতই বিকৃত যে তা একই সাথে তাকে চরম ঘৃণা করতে বাধ্য করে, আবার তার অপ্রত্যাশিত যত্নের কাছে দুর্বল করে দেয়। বিয়ের পর জাংকুক স্বামীর ভূমিকা পালন করতে শুরু করলো, অবশ্য তার নিজস্ব উপায়ে। তেকে খুশি করার যথাসম্ভব চেষ্টা করতে থাকে। এই দিকে তে মুখ ফিরিয়ে নিতে থাকে। তোমার ঘৃণা আমাকে কষ্ট দেয় তে। তের ঘুমের মাঝে জাংকুক প্রায় শুয়ে এসে তের মাথায় হাত বুলিয়ে দেয়। তের কপালে চুম্বন এঁকে দিয়ে আবার চলে যায়। তে শুধু চোখ বুজে সেই স্পর্শ অনুভব করে, তবে কোনো প্রতিবাদ করে না। আস্তে আস্তে তের মন গলতে থাকে। তার প্রতি জাংকুকের এই প্রবল আসক্তি তাকে অন্যভাবে স্পর্শ করতে শুরু করলো। যখন জাংকুক তার জন্য রান্না করে নিয়ে আসতো বা যখন ঠান্ডা লাগতো, তখন তের শরীরে জাংকুক শ্বাস জড়িয়ে দিত। তা তের মনকে ক্রমশ গ্রাস করতে শুরু করলো। সে মানতে শুরু করলো এই জীবন থেকে তার মুক্তি নেই। তাই তিনি তার ঘৃণা ও ভয়কে তার জীবনযাত্রার সঙ্গী করে নিল। তার মনে জাংকুকের অপরাধকে কোনোদিনও ক্ষমা করতে পারেনি, কিন্তু তার শরীর ও মন তখন এক বাধ্যবাধকতার জালে জড়িয়ে গিয়েছিল। তাদের বিয়ের পর আরো কয়েকটা মাস কেটে গেল। তে এখন গেস্ট হাউসের এই বিলাসবহুল খাঁচায় মানিয়ে নিতে শুরু করেছে। মানিয়ে নেওয়াটা হয়তো ছিল এক নীরব আত্মসমর্পণ। তে এখন জাংকুকের সঙ্গে কথা বলা শুরু করে, তবে সেই কথা বলে শুধু প্রয়োজনে বা কোনো আলোচনার জন্য। সেখানে কোনো প্রেম বা অনুরাগ থাকে না, কিন্তু এই কথোপকথনগুলো তাদের মধ্যকার দেয়ালকে ধীরে ধীরে ক্ষয় করছিল। একদিন সন্ধ্যায় জাংকুক দেখলো তে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তুমি কি খুব একা বোধ করছো? তুমি আমাকে যে জীবন দিয়েছো তাতে একা থাকাটাই স্বাভাবিক। আমার কোনো বন্ধু নেই, কোনো সমাজ নেই। আমার সমস্ত জগৎ এখন এই 4 দেয়ালের মধ্যে বন্দী। আমি তোমার বন্ধু হতে চাইতে, আমি তোমার সব হতে চাই। তুমি বন্ধুত্বের সংজ্ঞা ভুলে গেছো জাংকুক। তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু তুমি কখনোই আমার আত্মার সঙ্গী হতে পারবে না। জাংকুক চুপ করে রইল। তার চোখে সেই পুরনো হতাশা
আমি জানি আমার শুরুটা ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসা খাটিয়ে দেই। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তে কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুকের দিকে তাকালো। তোমার ভালোবাসা শুধু অধিকার বোধ, আর আমার মনে শুধু ভয় আর ঘৃণা। কিন্তু তের কণ্ঠস্বরে আগের মতো তীব্রতা ছিল না। এই পরিবর্তনটুকু জাঙ্কুকের চোখ এড়ালো না। এই বাধ্যবাধকতার মধ্যে দিন কাটাতে কাটাতে তের মনে এক নতুন ধরনের ভয় জন্ম নিল। এই ভয় ছিল তাদের বয়সের পার্থক্য। তে জাঙ্কুকের চেয়ে কয়েক বছরের বড়। জাঙ্কুক বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষের ছাত্র। এখনো তার জীবন শুরু হয়নি। সে জানে এই সমাজে পুরুষদের ক্ষেত্রে এমন কম বয়সী পুরুষেরা অনেক সময় পরে আরও কম বয়সী যুবতীর প্রতি আকৃষ্ট হতে পারে। খাবার টেবিলে বসে তে দ্বিধা নিয়ে প্রশ্নটা করেই বসলো, জাঙ্কুক, তুমি কি মনে করো আমাদের এই সম্পর্কটা কতদিন টিকবে? জাঙ্কুক অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে? তুমি এখনো খুব তরুণ, তোমার চারপাশে বহু সুন্দরী কম বয়সী মেয়ে আছে। তোমার বয়স যখন 30 হবে তখন আমার বয়স হবে আরো বেশি। তুমি কি নিশ্চিত তখন তোমার মন আমার প্রতি থাকবে, নাকি তুমি অন্য কোনো যুবতীর প্রতি আকৃষ্ট হবে, যেমন ধনী বাবারা সাধারণত করে থাকে? তের কণ্ঠস্বরে চাপা উদ্বেগ ছিল। জাঙ্কুক প্লেট থেকে চোখ তুলে তের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো। তের এই প্রশ্নটি তার মনের গভীরে আঘাত করলো। তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারো নিতে? আমি তোমার কোনো কাজকে বিশ্বাস করতে পারি না। তোমার ভালোবাসা শুধু অধিকার বোধ থেকে জন্ম নেয়। যদি সেই অধিকার বোধের পাত্র পাল্টে যায় তাহলে আমার কি হবে? তখন কি তুমি আমাকেও ছুঁড়ে ফেলে দেবে যেমন একটা পুরানো খেলনা? তের চোখ ছলছল করছিল। জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে তের সামনে হাঁটু গেড়ে বসলো। সে তের হাত দুটো নিজের হাতের মধ্যে তুলে নিল। শোনো তে, বাইরের পৃথিবীতে হয়তো আমার ক্ষমতা, আমার অর্থ আমাকে অনেক সুযোগ দেবে, কিন্তু আমার হৃদয় আর মন তোমাকে ছাড়া আর কাউকেই চাইনি, চাইও না। আমি ভুল করেছি তে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমার জীবনে আর কেউ নেই, থাকবেও না। তুমি আমার ভালোবাসা, আমার স্ত্রী, আমার একমাত্র দুর্বলতা। তুমিই আমার সব। জাঙ্কুকের চোখ ছিল অশ্রুসিক্ত। তে দেখলো তার এই স্বীকারোক্তি ছিল সম্পূর্ণ আন্তরিক। এই প্রথম তে জাঙ্কুকের চোখের গভীরে তার প্রতি থাকা তীব্র উন্মুক্ত ভালোবাসার এক ঝলক দেখতে পেল। যদি আমার এই ভালোবাসার প্রমাণ চাও, তবে আমি বাকি জীবন দিয়ে প্রমাণ করব। জাঙ্কুক ফিসফিস করে বলে উঠল, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ছাড়া আমার জীবনে আর কোনো দ্বিতীয় নারী আসবে না। এই গভীর এবং তীব্র অপ্রত্যাশিত আশ্বাস তের মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। তার ভয় দূর হলো, কিন্তু তার মনে এক ধরনের নতুন আবেগ জন্ম নিল। তে কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। সে জাঙ্কুকের অতীতের সমস্ত অপরাধকে ক্ষমা করতে পারেনি, কিন্তু তার বর্তমানের এই তীব্র আসক্তি, এই নির্ভেজাল যত্ন, যা কেবল তার জন্য, তাকে বাধ্য করলো তার হৃদয়ের প্রাচীর ভাঙতে। সে বুঝতে পারলো এই মানুষটিকে তার জীবন থেকে মুছে ফেলা সম্ভব নয়। জাঙ্কুকের জীবন সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল। তে ধীরে ধীরে তার হাতে জাঙ্কুকের গাল থেকে সরিয়ে নিল। আমি আর তোমাকে ঘৃণা করতে পারছি না জাঙ্কুক, আমি তোমাকে ঘৃণা করতে বাধ্য ছিলাম, কিন্তু এখন চাইলেও পারছি না। তাহলে তাহলে কি তুমি আমাকে মেনে নিবে তে? তে দীর্ঘশ্বাস ফেললো। আমি বাধ্য হয়েছি তোমার কাছে আত্মসমর্পণ করতে জাঙ্কুক। আমি জানি আমি তোমার স্ত্রী, কিন্তু আমাকে আর কখনো জোর করো না। জাঙ্কুকের চোখে জল এসে গেল। সে তের হাত ধরে চুমু খেলো। ধন্যবাদ তে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার সব কথা মেনে নিব, কিন্তু তোমাকে আমার সম্মান, আমার অনুভূতিকে সম্মান করতে হবে। তুমি আর কখনো আমাকে জোর করবে না। তুমি আমার স্বামী, কিন্তু আমার অনুমতি ছাড়া না তে, আর কোনো জবরদস্তি নয়। জাঙ্কুক দৃঢ়ভাবে বলল, আমি তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করব। এরপর জাঙ্কুক উঠে দাঁড়ালো এবং ঘর থেকে বেরিয়ে গেল। সে তেকে সময় দিতে চাইল। তে তখন বিছানায় স্থির হয়ে বসেছিল। তার হৃদয়ের সমস্ত ঘৃণা এক অদ্ভুত নিষিদ্ধ ভালোবাসার পথে যাত্রা শুরু করেছিল। এই ঘৃণা, এই বাধ্যবাধকতা আর এই আসক্তি, এই সব কিছুর মিশ্রণে তার মনে এক নতুন অনুভূতি জন্ম দিল। এরপর কেটে গেল বেশ কয়েকদিন। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। জাঙ্কুক পাশের ঘরে বসা ছিল। তে দরজা খুলে বাইরে এলো। জাঙ্কুক তেকে দেখে অবাক হলো। জাঙ্কুক, তের কণ্ঠস্বর ছিল ফিসফিসের মতো। জাঙ্কুক উঠে দাঁড়ালো। তে দ্রুত পায়ে হেঁটে এসে জাঙ্কুকের উষ্ঠদয়ে নিজের অধৈর্যরা মিশিয়ে দিল। জাঙ্কুক প্রথমে অবাক হলো, সেও পরে তের সাথে তাল মেলাতে থাকে। তাদের ঘন ঘন নিঃশ্বাস পুরো রুম জুড়ে ভেসে আসে। তের সম্মতি পেয়ে জাঙ্কুক আরো উন্মাদ হয়ে গেল। জাঙ্কুক তেকে তুলে বিছানায় শুয়ে দিল। কিছু সময়ের মধ্যে তাদের দুজনের জামা কাপড়ের আশ্রয় হলো মেঝেতে।
জাংকুক তীর উষ্ণদয়ে তীর সারা দেশ জুড়ে নিজের রাজত্ব চালালো। অতঃপর তাদের মধ্যে দেয়াল ভেঙে মিলন ঘটলো তাদের। এত সময় ধরে জাংকুকের কাছে যে বাসটি ছিল এক অধরা স্বপ্ন, তা অবশেষে পূর্ণতা পেল। তিনি নিজেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে আবিষ্কার করলো। এখন জাংকুকের উষ্ণতা তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। তার শারীরিক আকর্ষণ ছিল অপ্রতিরোধ্য, আর তার মনস্তাত্ত্বিক আসক্তি তার একাকিত্বকে পূরণ করেছিল।